যারা থেকে আরম্ভ করে একের পর এক ধর্ষণ করে, যাদের ডবল ইঞ্জিন সরকারে যারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধর্ষণের এগুলো আছে, আরে আমাদের আজকে যে মানববন্ধন আপনি দেখাচ্ছেন না। আমার কথাটা শোনো, 5 দিনে কি হলো, 5 দিনে কি হয়েছিল যাতে সিবিআই কে এতদিন অপেক্ষা করতে হচ্ছে? আচ্ছা আমি একটা কথা বলি, যদি আমি ধরে নিলাম যে কোনো জায়গায় এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বা এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, তাহলে সিবিআই তদন্ত করছে 20 দিন অতিক্রান্ত। সিবিআই 5 তারিখ একবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলুন যে এরা এভিডেন্স ট্যাম্পার করেছে বা এদের এখনো সিবিআই কাউকে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য বা এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য অ্যারেস্ট করেছে? কাউকে অ্যারেস্ট করেছে? কোন দলের হোক, রাজনৈতিক দলের হোক, রাজনৈতিক দলের না হোক, কাউকে আসামের মূল অভিযুক্ত থেকে পুকুরে ঢুকিয়ে মেরে দেওয়া, তাদের মধ্যে বড় বড় কথা শোনা পায় না। যারা ভাই কি বলছিস, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, প্লিজ আমাদের দর্শক সংখ্যা ও ইচ্ছা করেই অস্পষ্ট বলছে, ও ইচ্ছা করেই অস্পষ্ট বলছে যাতে ছেড়ে বেরিয়ে যেতে পারে। সুকান্ত, এত বড় ঘটনা ঘটার পরে রাজধর্ম কি পালন করেছে সরকার আদৌ? দেখো অয়নদা, যেটা আমার মনে হচ্ছে যে নতুন যে অপরাজিতা বিল আনা হয়েছে, তাতে যেটা ওরা বলতে চাইছে যে এই বিলটাতে যেটা আগে ছিল 64 নং ধারায়, যেখানে লেখা ছিল যে 10 বছর কারাদণ্ড যাবজ্জীবন হতে পারে, এই কয়েকটি জায়গায় সেখানে আমৃত্যু বলেছে, জরিমানা হতে পারে, সেই জরিমানা যেটা হবে তা দিয়ে নির্যাতিতাকে পুনর্বাসন, এগুলো ব্যাপার রয়েছে। বিশেষ স্পেশাল প্রসিকিউটর সরকারের পক্ষ থেকে হবে, তার সে হচ্ছে নির্যাতিতার হয়ে লড়বে। এই আইন নিয়ে বলছি না, এই আইন তো অনেক দূরস্থ। যখন ঘটনাটা ঘটলো 9 আগস্ট, তার 5 দিনের মধ্যে কি রাজধর্ম পালন করা উচিত ছিল না সরকারের? না, আমি এই কথাই আসছি। আমি বলছি যে এগুলো প্রয়োজন ছিল না অয়নদা, যদি এই যে তথ্যগুলোকে টেম্পার্ড করা হয়েছে, মানে তথাকথিত, দেখো সিবিআই একটা এটাও তো ভাবতে হবে, সিবিআই আধিকারিকরা রক্ত মাংসে তৈরি মানুষ। এবার তারা যদি হঠাৎ এই 18-19 দিনে, যেটা সজলদা বললো, কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে তো মানে অনেক কিছু হবে, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে আদালত ভর্ৎসনা করতে পারে যে তার বিরুদ্ধে যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকে। এবার সেই বিষয়টা তদন্ত সাপেক্ষ। এবার যেটা রাজধর্ম পালনের কথা বলছো, সেই রাজধর্ম পালন করতে গিয়ে তো আমরা অনেক যেগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দেখছি, যিনি আদৌ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না, মানে আদৌ একটা নির্যাতিতার মৃত্যুর পর যে ঘটনা সাজানো হয়েছে, কত অমানবিক অয়নদা। মানে তুমি যেটা জানতে চাইছো, রাজধর্ম অভিজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, তারপরেও বলা হচ্ছে অভিজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, আর তৃণমূল ছাত্র পরিষদ তাকে সাসপেন্ড করলো কেন? কিভাবে করলো? তার মানে অভিজ্ঞ আসলে অভিযুক্ত, এবং কি চক্র চলছিল আমরা পরপর দেখাচ্ছি। কিন্তু আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজে কিরকম চক্র চলছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সন্দীপ সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তা আসলে এই সন্দীপ ঘোষ কি চক্র চালাচ্ছিলেন, কাদেরকে নিয়ে চালাচ্ছিলেন, তা আমরা পরতে দেখি না। এটা আমি বলি অয়নদা, আমি একটা কথা বলি, আমি একটু বলবো, একটু বলবো। হ্যাঁ, আমি বলি সন্দীপ ঘোষ কিছুও চক্কর চালাতে পারে, চক্র চালাতে দিচ্ছিল কে? প্রশ্নটা সেটা। একটা লোক মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর এই সন্দীপ ঘোষকে কিছু বছর আগে একবার ট্রান্সফার করলো, বছর খানেক আগে একবার ট্রান্সফার করার পর সেই লোকটা 48 ঘন্টা গেল না, সেই ট্রান্সফার অর্ডারটাকে পাল্টে দিলেন, তাকে আবার ট্রান্সফার করা হলো। হ্যাঁ, এই ধরুন আরো ওই ট্রান্সফারের হয়তো মাস 6 মধ্যে তাকে আবার ট্রান্সফার করা হলো। এবারে মুর্শিদাবাদে 15 দিনের মধ্যে ট্রান্সফার অর্ডার আবার রিট্রান্সফার হলে তিনি আরজি করেই ফিরে এলেন। এবং যখন যখন আরজি করে উনি ফিরলেন, তখন আরজি করে আরেকজন সুপার এক্সিস্ট করছেন, একই চেয়ারে দুটো সুপার গিয়ে বসে বললেন, মিউজিক্যাল চেয়ারের মতো, যে আগে গিয়ে
সরি প্রিন্সিপাল, যে আগে বসতে পারবে সেই হচ্ছে সেদিনের প্রিন্সিপাল। আমার প্রশ্ন ছিল না সজল, সজল ঘটনা হচ্ছে সন্দীপ ঘোষ যখন গিয়েছিলেন মুর্শিদাবাদে তখন তার ঘরে তালা দিয়ে গিয়েছিলেন। নতুন প্রিন্সিপাল তাই ধরে নিচ্ছি, আমি তাই, আচ্ছা বলুন বলুন, আরে তাই আমি তাই বলছি। এবার ধরুন এই সন্দীপ ঘোষ এই ঘটনার পরে 9 তারিখের পরে সম্ভবত 11 তারিখে হবে বোধহয় বা 12 তারিখে হবে, উনি বললেন ছেড়ে দেবা কেঁদে বাঁচি, আমি আর চাকরি করবো না। মুখ্যমন্ত্রী বললেন তুই বালাই থাক, আমার আরেক পক্ষের ভাইপো, তুমি ভাই কেন শুধু শুধু চাকরি ছাড়বে, তোমাকে আমি ন্যাশনালের প্রিন্সিপাল করে পাঠাচ্ছি। শেষ হয়নি, এখনো বাকি আছে, এক লাইন বলি আরো, শোনেন না, ভালো লাগবে শুনতে। যাকে এহেন ট্রিটমেন্ট এখানে চাকরি ছাড়লে ন্যাশনালে সুপার করে প্রিন্সিপাল করে পাঠায়, সেই ব্যক্তিকে আবার 3 দিন বাদে এই মুখ্যমন্ত্রী অ্যাজ আ পুলিশ মিনিস্টার তাকে লালবাজার থেকে চিঠি দিয়ে পাঠায়। এই নাটক আর কতদিন চলবে? তার আগে আমরা যেটা বলছিলাম যে সন্দীপ ঘোষকে ঘিরে যে চক্র, সেই চক্রের কারা কারা আরো গ্রেফতার হয়েছে, তাদের কি ভূমিকা ছিল দেখুন। ও সব কিছু না, এসপি দাসকে গ্রেফতার করতে হবে। এই চক্রের মাথায় বসে আছে এসপি দাস। নানা অভিযোগ, এই দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হ্যাঁ বল। সন্দীপের পাশাপাশি গ্রেপ্তার ব্যবসায়ী বিপ্লব সিং ও সুমন হাজরা এবং আফসার আলী খান। এই 3 জনই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। সোমবার রাতে সন্দীপ সহ 4 জনকে গ্রেপ্তার করে সিবিআই। আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন ঘটনার পর থেকেই উঠে আসতে থাকে এই সরকারি হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ। স্বজন পোষণ থেকে বেআইনি টেন্ডার পাস, কাটমানি আদায়, সিন্ডিকেট চালানো, সবেতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল। এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 2 ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে সিবিআই। ধৃত ব্যবসায়ী বিপ্লব সিং এবং সুমন হাজরা আর্জি করে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন। অভিযোগ, অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ কলকাঠি নেড়ে এই 2 ব্যবসায়ীকে বেআইনিভাবে বরাত পাইয়ে দেন। হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ এবং চিকিৎসা সামগ্রী বেআইনিভাবে বাজারে বিক্রিরও অভিযোগ উঠেছে সুমন হাজরা এবং বিপ্লব সিং এর বিরুদ্ধে। গত 25শে আগস্ট হাওড়ায় এই 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ, শেষমেশ সোমবার রাতে গ্রেপ্তার। সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ আফসার আলী খান, তাকেও গ্রেপ্তার করেছে সিবিআই। আর্জি করে নিরাপত্তা রক্ষী ছিলেন আফসার, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার বাউন্সার হিসেবে কাজ করতেন। অভিযোগ, আর্জি করে বেআইনি ক্যান্টিন এবং পার্কিংও চালাতেন আফসার আলী খান, কারণ মাথায় হাত ছিল সন্দীপ ঘোষের। অনেকেরই দাবি সন্দীপ ঘোষের এমন দাপট ছিল যে তার বিরুদ্ধে কেউ সেভাবে মুখ খোলার সাহস পাননি। আফসারের দাপটও কিছু কম ছিল না। গত বছর অল্প সময়ের জন্য সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়। আর্জি করে তৎকালীন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে তখন রীতিমতো হুমকি দেন আফসার। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়। वॉइस मेरा आहिस्ता है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন না। বলুন আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। পাঠিয়েছে আমাকে, আপনি সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে, সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য, কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে কি হয়ে গেছে, আমি এরকম আছি, আপনি ফোন করুন। আর্জি করে ক্যান্টিন এবং পার্কিং নিয়ে আফসারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারীদের দাবি, ব্যবসার বৈধ নথি দেখাতে পারেননি আফসার। আর্জি করে আর্থিক দুর্নীতির অভিযোগে তাকেও গ্রেফতার করেছে সিবিআই। নিউজ 18 বাংলা। মৃত্যুঞ্জয়, এখন তোমরা পুরোটা সিবিআই এর ঘাড়ে চাপাতে চাইছো, কিন্তু এত বড় ঘটনা ঘটতোই না যদি আগে এই ধরনের পদক্ষেপ করা হতো, আরো কড়া পদক্ষেপ করা হতো এই চক্র চালানোর বিরুদ্ধে। দুটো দিক, এক হলো যে নির্যাতিতা যেখানে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে একটা দিক, আর একটা দিকে দুর্নীতির দায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আমি চাই, অন্তত আমরা দল থেকেও চাইছি, ব্যক্তিগতভাবে বলছি, দল থেকেও বলছি যে সিবিআই এই দুর্নীতিগুলো প্রমাণ করুক এবং হেডফোন থাকলে হেডফোনটা খুলে দে। দুর্নীতির সাথে যারা যারা যুক্ত তারা পুরোপুরি পরিষ্কার শোনা যাচ্ছে। দুর্নীতির সাথে যারা যারা যুক্ত, হেডফোনটা খুললে পরে কি পরিষ্কার সম্ভব? আমি হেডফোনটা খুলে বলছি। হ্যাঁ এবার বল। হ্যাঁ একদম একদম স্পষ্ট। হ্যালো,
হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এই দেখেছিস, তোর গলার আওয়াজ আমি পরিষ্কার করিয়ে দিলাম। এবার বলছি যে সন্দীপ ঘোষকে যদি আমার পরিষ্কার কথা, সন্দীপ ঘোষ যদি দুর্নীতির দায়ে যুক্ত হয়, সন্দীপ ঘোষ সিবিআই সেটা প্রমাণ করুক, এবং সন্দীপ ঘোষকে যা যা দুর্নীতির দায়ে যা যা সাজা দেওয়ার দরকার দিক, এবং যারা যারা যুক্ত। আরেকটা দিক হলো যে যেই দিকটা আমরা বলছি, আরেকটা দিক হলো আগে কেন হয়নি? নির্যাতিতার, আমার কথা হলো নির্যাতিতার যেখানে ফাঁসি, নির্যাতিতার যে বিচার, আমরা বিচার চাইছি, এবং দর্শককে যারা ফাঁসি চাইছে, যারা খুন করেছে, সেই দিকটা অন্য। এখন অব্দি সিবিআই তদন্ত নিয়েছে, একজনই অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে, অন্য কেউ করেনি। সেটা তো অন্য কেউ করেনি অয়নদা, সেটা তো অন্য কেউ করেনি, সেটা তো কলকাতা পুলিশ করেছে। এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ আনছে দেবুদা। 1 মিনিট আমাকে একটু বলতে দাও, তখন মানে আমার নেটওয়ার্ক ছিল। এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ আনছে দেবুদা, তাহলে সেটা প্রমাণ করা, সেটা তো এখন প্রমাণ করার দায় হচ্ছে সিবিআই এর। সিবিআই প্রমাণ করে বলুক যে তার জন্য সময় লাগবে, তার জন্য সময় লাগবে, তার জন্য সময় লাগবে। এটা ম্যাজিক নয়, গুলিগুলি করে দিলে হবে না। ট্যাম্পারিংটা করে ফেলে। এই আসামে কিছুদিন আগে একজন ধর্ষিতা হলো, একজন মেয়ে, সেই নাবালিকা মেয়ের গণধর্ষণে যে মূল অভিযুক্ত, তাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পুকুরে পুড়ে মেরে ফেললো, যাতে অন্যান্য মাথারা না। এইটা হলো সমস্যা। আমরা তো বলছি এইখানে গণতান্ত্রিক উপায়ে আজকে যখন মানববন্ধন হচ্ছে, কৌশিক ব্যানার্জি আমরা আন্দোলন করার জায়গাটাই পশ্চিমবঙ্গে আছে। আমরা সরকারের বিরুদ্ধে বক্তব্য থাকলেও সরকারের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গে, গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে আছে। এইটা কৌশিক ব্যানার্জি আপনাদের নিউজ 18 বাংলায় বললো, আমি শুনলাম। সেটা তো অন্য জায়গায় নেই, সেটা তো রাজস্থানে নেই, যেখানে বছরে 5345টা ধর্ষণ হয়। সেটা তো পশ্চিমবঙ্গে 48,000 পেন্ডিং আছে। আমি বলি, এই যে বললো না এনকাউন্টারের কথা, এটা তোর ভাইপোর কথাও কদিন আগে বলেছিল। আমি ভাইপোর কথা শুনে এনকাউন্টার করে ফেলেছে কিনা আমি বলতে পারবো না। ভাইপো যে দুদিন আগে বললো ওদেরকে এনকাউন্টার করে দেওয়া উচিত, বলেছেন ধর্মতলায় দাঁড় করিয়ে। আরে শুভেন্দু অধিকারী ছেড়ে দিলে তো, ও তো শাসক দলের লোক না, এদের নেতা সেনাপতি, না মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর এর সেনাপতি। এই যে নতুন আইন আনা হয়েছে সংসদে, এই নতুন আইনে যারা কমিটিতে ছিল, তারা বলেছিল যে যারা ডক্টররা আছেন, যারা ডক্টরদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, রাজ্যের আলাদা আইন আনা হোক। এই সরকার তো মানেনি, এই সরকার তো ডক্টরদের নির্যাতনের উপরে, এই সরকার তো, কেন্দ্রীয় সরকার তো মানেনি। আজকে ডাক্তার হলে কালকে মুক্তারের জন্য করতে হবে আইন আলাদা, এটা সম্ভব না। আইন সবার জন্য হবে। ওকে ওকে, তৃণমূল এখন বলছে এই আইন ঠিকঠাক আইন হয়নি, এই আইন আরো কড়া হওয়া উচিত ছিল। এই নির্যাতিতা যিনি নিহত হলেন, তিনি কি জানতেন যে কড়া আইন হলে নেই, তাই কি এরকম খুন হতে হলো তাকে? আসলে তো প্রথমেই একেবারে শিকড় উপড়ে ফেলার কথা, সেই শিকড় উপড়ে ফেলা হয়েছিল কি? একদমই অয়নদা, দেখো আমি প্রথম থেকেই যেটা বলার, মানে আমরা দেখে এসেছি সেটা কিন্তু যে আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, মৃত্যুঞ্জয়দা একটু আগে বললেন, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। যে একজনকে গ্রেপ্তার করেছে আমি ধরলাম যে তারা অন্তত 10-এ আমি 2 দিলাম, কিন্তু যেভাবে তথ্যগুলো টেম্পার্ড করা হয়েছে, আমি এখনো বলছি সেগুলো হয়েছে কারণ সিবিআই যেভাবে তদন্ত করছে, ইন্টারোগেট করছে, তারপরেও কিন্তু বারবার যে ফুটেজ গুলো আমরা দেখছি অয়নদা, সেগুলো কিন্তু অত্যন্ত ভয়ানক। কারণ দেখো, যেখানে পুলিশ বলছে যে যেখানে হচ্ছে বাবা মা ওখানে বসেছিলেন নির্যাতিতা, কিন্তু তার বাবা মাই বলছে যে তারা কিন্তু ওখানে বসতে দেওয়া হয়নি এবং ওখানে কর্ডেন করা হয়েছিল বলছেন, সেই 40 ফুটের গল্প বলছেন। কিন্তু আমরা এই গল্প শুনতে চাই না। যে নির্যাতিতা আজকে আমাদের মধ্যে নেই, সেই মেধাবী নির্যাতিতার জীবনটা যেভাবে, এটা কিন্তু শুধুমাত্র মৃত্যু না, এটা এমন ভাবে তাকে যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হয়েছে, সেই মৃত্যুর, আমি তো বারবার বলছি, এটা তৃণমূল, বিজেপি, সিপিএম কিচ্ছু নয়, সেই নির্যাতিতার মা এবং বাবা
এরা কিন্তু তাদের অন্তঃস্থল থেকে যে দুঃখটা অনুভব করছে, যে আজকে যে স্বতঃস্ফূর্ত আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের কারণ কিন্তু সেই নির্যাতিতা। সে কিন্তু এইগুলো বুঝতে পারেনি যে এত বড় কিছু হতে পারে, কিন্তু তার কাছে অয়ন্দা বোধহয় কোনো তথ্য ছিল, যেই তথ্য হয়তো বাইরে এলে বড় কিছু হয়ে যেতে পারতো। এই ভয়ে সন্দীপ ঘোষ তো, আমি মেধাবী সুকান্ত বাবু, এই তথ্যটা যে বাইরে এলে কিছু হতে পারতো, এটা প্রমাণ করার দায়িত্ব এখন কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের নয়, এটা তো সিবিআই এর দায়িত্ব। এবং এটা তো কোর্টে সুপ্রিম কোর্টে 5 তারিখ বলতে হবে, সেটা তো 5 তারিখ বলতে হবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। এখনো অব্দি সিবিআই দুটো হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে। 1 মিনিট অয়ন্দা, কোথাও প্রমাণ করতে পারেনি যে কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি ছিল। আমার প্রশ্ন, কে বললো? কে বললো? আমি বলছি তুমি পার্সিয়ালি জানো, তুমি পুরোটাই জানো না। তুমি বিচারপতি পার্থিরালার বক্তব্যটা শুনেছো, যেটা 30 বছরে হয়নি, তারপরে বলতে গিয়ে মনোজ মিশ্র অ্যাকসেপ্ট করে নিয়েছিল কপিল সিব্বল যখন প্রত্যেকটা কেস দাঁড়িয়ে দিয়ে বলেছিল পার্ট বাই পার্ট, সেটা তুমি জানো না। তুমি পুরো কথোপকথনটা সবার জবাবটা পুরোটা না শুনে বলছো, বা ইচ্ছাকৃত বলছো, তোমার রাজনৈতিক তোমার উদ্দেশ্য নিয়ে বলছো। তোমরা খেলতে খেলতে খেলোয়াড় আর জানতে জানতে কি জানতে জানতে খেলোয়াড়। উত্তরপ্রদেশে বিহারের তোমাদের ডবল সরকার যেখানে আছে, দর্শন হয় না। তোমার কাছে আরে হাতরাস একটাই, উন্নয়ন একটাই। হ্যাঁ, আমি উন্নয়নে কে ছিল? কাটোয়াতে কে ছিল? বিজেপির বিধায়ক, বিজেপির নেতারা, তাদের সমর্থনে তোমরা মিছিল বার করেছো, তোমাদের কোনো নৈতিক অধিকার নেই। আরে কাটোয়ার বিজেপির সমর্থনে মিছিল বার করো, দর্শকের সমর্থনে। উন্নয়নের বিজেপির বিধায়কের সমর্থনে মিছিল বার করো, তোমাদের কোনো নৈতিক অধিকার নেই। বিধায়কের সমর্থনে মিছিল বার করেছিল, দর্শকের সমর্থনে, কুলদীপ সিং এর সমর্থনে মিছিল বার করেছিলেন, মিছিল বার করেছিল উন্নাওতে। মিথ্যে কথা। কাটোয়ায় মিছিল বার হয়নি, উন্নাওতে মিছিল বার হয়নি। কি বলো তোমাদের বিরুদ্ধে? তোমাদের কোনো মিথ্যে কথা না, এটাই কথা। কুলদীপ সিং কে বাঁচানোর জন্য বিজেপি কি করেছিল উন্নাওতে? বিজেপি কি করেছিল উন্নাওতে কুলদীপ সিং কে বাঁচানোর জন্য? কাটোয়াতে কি করেছিল? কাটোয়াতে সঞ্জীব রায় যা করেছিল সেটা সন্দীপ ঘোষকে বাঁচানোর থেকে কম। আরে তোমরা বাঁচানোর জন্য করো, আমার কিচ্ছু করিনি। সাংবাদিক হিসেবে উন্নাও, হাতরাস বা আরো যা যা নাম বলছে তৃণমূল, আরে বাংলার গুলো বলুন, বলুন পার্কস্ট্রিট, কামদুনি বলুন, আপনারা হাতকানি কেন বলছেন না? আপনি এখনো একজন আসামি বাইরে, ফাঁসির আসামি বেকসুর খালাস, ভারতবর্ষের ইতিহাসে নেই। সেটার জন্য সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। দর্শনকারীদের তোমরা বার করে দাও, বার করে দাও, দর্শনকারীদের তোমরা বার করে দাও। আর আমরা সুপ্রিম কোর্টে যাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাই। মিথ্যে কথা, তফাৎ, সব মিথ্যে কথা তোমরা বলছো। সিবিআই কে দায়ভার দিয়ে উন্নাওয়ের কথা বলে, হাতরাসের কথা বলে কি গণ আন্দোলন থামাতে পারবে তৃণমূল? আমার এটাই হচ্ছে, রাতভর আন্দোলন হবে, আগামী কালও রাতভর আন্দোলন হবে। এই গণ আন্দোলন কে কেলানি খাবে সময় বলবে। মানুষের যাদের পতাকায় জোর নেই, যাদের পতাকায় জোর নেই, সাধারণ মানুষের আন্দোলন তারা হাইজ্যাক করতে চায়। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই, ছাত্র সমাজের আন্দোলন এবিপি বলার ক্ষমতা নেই, আরএসএস বলার ক্ষমতা নেই। তার অরাজনৈতিক আন্দোলনকে মানুষ সমর্থন করছে। সবাই চায় যে নির্যাতিতার বিচার, বিজেপি চায় না, বিজেপি চায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অ্যাটাকের পথ নিয়েছে, এটা স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কিছু শুনতে চায় না, তৃণমূল এখন অ্যাটাকের পথে, আক্রমণের পথে, এটা পরিষ্কার। এই আক্রমণের পথে গিয়ে গণ